বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আজকে আমরা ক্লাস 12-এর ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল অর্থাৎ ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো দেখো, নামটা কি রয়েছে বলো তো, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। অর্থাৎ এই চ্যাপ্টারটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলেটিং এরিয়া ইউজিং ইন্টিগ্রেশন। অর্থাৎ ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল বা কোনো একটা ক্ষেত্রের এরিয়া আমরা কিভাবে নির্ণয় করব সেগুলো আমরা এই চ্যাপ্টারটা থেকে শিখব। দেখো, এর আগের নিচু ক্লাসে তোমরা ত্রিভুজ, তারপর আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এরকম কোনো একটা সামতলিক একটা নির্দিষ্ট বদ্ধ চিত্রের তোমরা ক্ষেত্রফল নির্ণয় করেছো। যেমন ধরো, আমি যদি এখানে একটা আয়তক্ষেত্রের ছবি আঁকি, ধরো এটা হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র যেটার নাম দিচ্ছি আমি ABCD। ABCD, তাহলে ABCD এটা একটা আয়তক্ষেত্র। আমরা বললাম যে এটার দৈর্ঘ্যটা হচ্ছে 10 আর প্রস্থটা হচ্ছে 5 মিটার। তাহলে দেখো, তুমি খুব সহজেই বলে দিতে পারবে এই ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ তোমরা ফর্মুলা জানো। কারণ ফর্মুলা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখান থেকে যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে আমরা কত পাবো, 10 × 5 সমান হচ্ছে 50 মিটার স্কোয়ার বা বর্গমিটার। তাহলে দেখো, এটা একটা বদ্ধ সমতলিক চিত্র। আমরা কিন্তু এই চিত্রটার ক্ষেত্রফলটা ফর্মুলা থেকে খুব সহজেই বলে দিতে পারলাম যে এটার ক্ষেত্রফল হচ্ছে 50 বর্গমিটার। কিন্তু আমাদের যদি এরকম কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্র না দিয়ে যদি আমাদের একটা কার্ভের ক্ষেত্রফল দিয়ে দিল, যে যদি কার্ভ দিয়ে দেয় সেখান থেকে যদি বলে ক্ষেত্রফল নির্ণয় করতে, ধরো এরকম একটা কার্ভ রয়েছে, দিয়ে বললো এইটুকু অংশটার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো, আমরা যদি এইটুকু অংশটার ক্ষেত্রফল নির্ণয় করি, তো দেখো এখানে থেকে কিন্তু আমরা ডিরেক্ট ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো না। আমরা যেমন এই আয়তক্ষেত্র থেকে সহজেই বলে দিতে পারলাম যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 10 × 5 সমান 50 বর্গমিটার, কিন্তু এই চিত্রটা দেখে দেখো আমরা বলতে পারবো না যে এই চিত্রটার ক্ষেত্রফল কত। দেখো, আমরা যদি এই চিত্রটার কথা ভাবি, এই আয়তক্ষেত্রের, এটা যেমন আমরা ফর্মুলা দিয়ে করেছি, আমরা যদি ফর্মুলা দিয়ে না করে আমরা যদি এই আয়তক্ষেত্রটাকে যদি কয়েকটা টুকরো টুকরো অংশে ভাগ করতাম তাহলে কি পেতাম একটু দেখি। তাহলে এটা টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 10 মিটার। তো আমি এখানে ছোট্ট ছোট্ট করে এখানে আমরা 10টা ভাগে ভাগ করছি। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর এটা ধরো 10। তাহলে এতটা আমি নিচ্ছি না। 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ। তাহলে দেখো, আমি এই যে আয়তক্ষেত্রটাকে কি করেছি, সমান ছোট্ট ছোট্ট করে 10টা ভাগে ভাগ করেছি। তাহলে এই যে 10টা ভাগে ভাগ করেছি, আমি যদি একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিই, তাহলে দেখো ক্ষুদ্র অংশ নিলে তার এইটুকু পোর্শনটা হবে আমাদের 1, কিন্তু এইটুকুটার দৈর্ঘ্যটা কত থেকে যাবে, মানে এইটুকুটার ডিস্টেন্সটা কত থেকে যাবে, 5ই থাকবে। তার মানে এই ছোট্ট পোর্শনটার ক্ষেত্রফল আমি কত পাবো, 5। তারপরে এই যে ছোট্ট পোর্শনটা রয়েছে এর ক্ষেত্রফলটাও আমি পাবো 5। এইভাবে এরকম আমার টোটাল কটা ক্ষেত্রফল পাবো আমি, 10টা। অর্থাৎ দেখো, আমরা পাচ্ছি 5 × একটার ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গমিটার। তাহলে একটা ক্ষেত্রফল হচ্ছে 5 বর্গমিটার। তাহলে 10টা ক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে 10টা ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত পাচ্ছি, 10 × 5 সমান হচ্ছে 50 বর্গমিটার। তো এইভাবেও দেখো আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারছি। যদি আমরা ডিরেক্ট ফর্মুলা দিয়ে না করি তাহলে আমরা কি করলাম, এই টোটাল অংশটাকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কয়েকটা অংশে ভাগ করে নিয়ে সেখান থেকে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করছি। এখানে যখন আমাদের এরকম কার্ভের সাহায্যে কোনো ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে, যেমন এখানে এইটা হচ্ছে একটা কার্ভ আর আমাদের এই এক্স অক্ষ দ্বারা এটা বদ্ধ রয়েছে, যে আমাদেরকে বলেছে এই অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করতে। তো আমরা এই অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কি করব, এই অংশটাকে আমরা কয়েকটা ছোট্ট ছোট্ট খুবই সামান্য ছোট্ট ছোট্ট অংশে ভাগ করব। ভাগ করার পর কি করব, এই যে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো পেয়েছি, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের আলাদা আলাদা করে যে ক্ষেত্রফলটা পাচ্ছি, এই ক্ষেত্রফলের টোটাল যেটা যোগফল সেইটা করলে আমরা কি পাবো, এই যে এরিয়াটা পেয়েছি এই এরিয়াটার মান পাবো। এবার ইন্টিগ্রেশন কি না, ইন্টিগ্রেশনই হচ্ছে এই যে আমরা ছোট্ট ছোট্ট অংশগুলো পেয়েছি, এই অংশগুলোর যে ছোট ছোট অংশগুলোর যে মিলিত ক্ষেত্রফল সেটাই
সেটাই কিসের সাহায্যে আমরা বের করব না, সেটাই আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে বের করব। অর্থাৎ কি বলতো, ইন্টিগ্রেশনটা কি না, ইন্টিগ্রেশনটা হলো এরকম অনেক কটা ছোট্ট ছোট্ট অংশের ক্ষেত্রফল, এই ছোট ছোট অংশের ক্ষেত্রফলগুলোকে আমরা কি করি, সাম করি, ছোট্ট ছোট্ট ক্ষেত্রফলের অংশগুলোকে সাম করি অর্থাৎ যোগ করি। আর এই সাম, এই এস, এখান থেকেই এই এসটাকে একটু টেনে বড় করে লেখা হয় এরকম আকারে, যেটাই তোমাদের হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন বা সিম্বল বা প্রতীক। ইন্টিগ্রেশনের চিহ্নটা হচ্ছে এরকম, সেটা কোথা থেকে আসে না, এই যে ছোট্ট ছোট্ট অংশ আমরা ভাগ করেছি, এই ছোট ছোট অংশের যে ছোট ছোট অংশের ক্ষেত্রফলের যে টোটালটা সাম, সেই সামের যে এসটা রয়েছে, সেই এস থেকে এখানে এই চিহ্নটা এসেছে ইন্টিগ্রেশনের চিহ্ন। তাহলে দেখো তোমরা কি বুঝতে পারলে না, তোমরা আমি বললাম দেখো যে এরকম কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তার পদ্ধতিটা কি না, সেটা আমরা কোন পদ্ধতির সাহায্যে করব না, নির্দিষ্ট সমাকলন এই পদ্ধতির সাহায্যে আমরা কোনো একটা কার্ভের ক্ষেত্রফল নির্ণয় করব। তো এই পদ্ধতির মানে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কোন জায়গাটার ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে আমাদের সেই জায়গাটাকে আগে চিহ্নিত করতে হয়। তাহলে এই অঙ্কগুলোর করার আগে তোমাদেরকে মূলত যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে কোন অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে সেই অংশটাকে আগে চিহ্নিত করা। এবার অংশগুলো বিভিন্ন রকমভাবে থাকতে পারে, আমি তার কিছু টাইপগুলো তোমাদের বলে দিচ্ছি। দেখো আমাদের কোনো একটা, যেটা এই ছবিটা আমি নিয়েছিলাম, এটা ছিল এরকম একটা কার্ভ ছিল, যেটা দেখো এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এরকম একটা অংশ দিতে পারে, মানে অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে পারে যে ক্ষেত্রটা কোথায় রয়েছে, এক্স অক্ষের উপর অবস্থিত রয়েছে। বা এরকম একটা তোমাদের অংশ দিল যে যে অঞ্চলটা, এই যে এইটুকু পোর্শনের ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে, যে অঞ্চলটা কি আছে, যে ওয়াই অক্ষের উপর অবস্থান করেছে। তাহলে এই অংশটা যখন আমি নিয়েছি, এই অংশটা দেখো এই অঞ্চলটা এক্স অক্ষের উপর অবস্থান করেছে, যখন আমি এই অঞ্চলটা নিচ্ছি সেটা দেখো ওয়াই অক্ষের উপর অবস্থান করছে। বা কোনো অঞ্চল তোমাদের এরকমভাবে দিতে পারে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুটো অঞ্চলকে সীমাবদ্ধ, এই যে এরকম যদি কোনো ছবি থাকে, তাহলে দেখো এই যে এই পোর্শনটা আমরা নিচ্ছি, এই পোর্শনটা দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুটো অংশতেই সীমাবদ্ধ, এরকম কোনো অঞ্চলেরও ক্ষেত্রফল নির্ণয় করতে দিতে পারে। আর একটা টাইপ কীরকম দিতে পারে, যেটা হচ্ছে ধরো এরকম একটা পোর্শনের ক্ষেত্রফল, এইটুকু পোর্শনের ক্ষেত্রফল তোমাদেরকে নির্ণয় করতে দিল। তো দেখো এটা তো এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বা এই দুটো মিলিয়ে তো এরকম কোনো অক্ষ এখানে দেখো নির্দিষ্ট করে কিছু পাচ্ছ না। তো সেক্ষেত্রে কি করতে হয় না, এই অঞ্চলটা থেকে এক্স অক্ষের উপর দুটো লম্ব টানতে হয়। তারপরে কি করব আমরা, এই টোটাল অংশটা মিলিয়ে একটা ক্ষেত্রফল বের করব। এই টোটাল ক্ষেত্রফলটা থেকে আমরা যদি এই ক্ষেত্রফলটা মাইনাস করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো, এই বাকি পোর্শনটুকুর ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফলগুলো কিভাবে নির্ণয় করবে আমি এবার সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো যদি মানে কোনো অঞ্চল আমাদের এরকম এক্স অক্ষের উপর অবস্থান করে, কি বলছি আমি, যদি কোনো অঞ্চল এক্স অক্ষের উপর অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে তোমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা হবে ইন্টিগ্রেশন ডিএক্স। কি বললাম আমি, এক্স অক্ষের উপর অবস্থান করলে চার ফর্মুলা হবে ইন্টিগ্রেশন ডিএক্স। এখানকার যদি আমি লিমিট দিয়ে দিই, ধরো এখানটা আমাদের এ পয়েন্ট আর এখানটা আমাদের বি পয়েন্ট বলা আছে, তাহলে এটা কি হবে আমাদের ইন্টিগ্রেশন এ টু বি ডিএক্স। তারপরে যদি বলি আমাদের ওয়াই অক্ষের উপর, মানে এইরকম যদি কোনো জায়গার ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তার মানে দেখো এটা ওয়াই অক্ষের উপর অবস্থান করছে, যদি এখানটা আমাদের সি আর ডি দুটো বিন্দু দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়াই অক্ষের দেওয়া থাকলে সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন ডি ওয়াই, অর্থাৎ এর লিমিট হবে সি টু ডি। আর যখন এরকম আমাদের বদ্ধ অংশ দেওয়া থাকতে পারে, ধরো এটা আমাদের 0 0 মূল বিন্দু, আর এটা ধরো আমাদের রয়েছে a, 0, আর এটা ধরো রয়েছে আমাদের 0, b। তো যখন এরকম বদ্ধ, মানে দুটো দ্বারাই বদ্ধ থাকবে, তখন তোমরা এটাও করতে পারো 0 to a নিয়েও করতে পারো, বা 0 to b, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা নিয়েই করতে পারো। কিন্তু এটা মাথায় রাখবে, যখন তোমরা এক্স অক্ষের উপর অবস্থিত কোনো অঞ্চল নেবে, সেখানে তোমরা নেবে a to b dx। যখন ওয়াই অক্ষের উপর কোনো অঞ্চল এরিয়া বের করবে, তখন তোমরা সেখানে নেবে সি টু ডি ডিওয়াই। এখানে সি টু ডি এ টু বি হচ্ছে এই যে এক্স অক্ষের উপর অবস্থিত যে বিন্দু দুটো, সেই দুটো।
তাহলে আমি কি বললাম, ইন্টিগ্রেশন এ টু বি, এখানে যেটা থাকবে এই যে এখানটা আমি একটা ফাঁকা রেখেছি, তাহলে এক্স অক্ষের উপর ফর্মুলা হলো ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স, যেখানে ওয়াইটা হচ্ছে এই যে কার্ভটা, এই যে মানে কার্ভ বা এখানে যা খুশি তোমাদের যেরকম বলা থাকবে, সেটা স্ট্রেট লাইনও হতে পারে বা কোনো সার্কেলও হতে পারে, যেরকম হবে। তাহলে সেখান থেকে তোমরা বের করবে এই ওয়াই এর মানটা এক্স অক্ষের উপর থাকলে, আর যখন ওয়াই অক্ষ দেওয়া থাকবে তখন সেখানে তোমরা কি লিখবে, ইন্টিগ্রেশন সি টু ডি এক্স ডি ওয়াই। এই এক্স এর মানটা কোথা থেকে পাবে তোমরা, না এক্স এর মানটা তোমরা পাবে তোমাদের যে কার্ভ যেটা দেওয়া থাকবে সেটার উপরে। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমি তোমাদের শুরুতেই বললাম, সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, কোন অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে সেই অংশটাকে চিহ্নিত করা, আর তার আগে যেটা সব থেকে আগে প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে যেই কার্ভটা দেওয়া থাকবে সেই কার্ভটা সঠিকভাবে কিন্তু আঁকা। তোমরা না যদি কার্ভগুলো ঠিকঠাকভাবে না যদি অঙ্কন করতে পারো, তাহলে কিন্তু অঙ্কগুলো তোমরা একটাও করতে পারবে না। আর মূলত যে টাইপের এখানে কার্ভগুলো দেওয়া আছে, যেগুলো তোমরা ক্লাস 11-এ করে এসেছো, যেমন ধরো স্ট্রেট লাইন, সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, মোটামুটি এইগুলো দিয়েই তোমাদের বইয়ের অঙ্কগুলো সব দেওয়া আছে। তো তোমরা ওই কার্ভগুলো আঁকা, কোন কোন পয়েন্টে কিভাবে আঁকা হচ্ছে সেগুলো কিন্তু অঙ্ক করার সময় একটু খেয়াল রাখবে। এই চ্যাপ্টারের মূলত হচ্ছে এটাই, এই দুটোই ফর্মুলা, এই দুটো ফর্মুলা দিয়েই অঙ্কগুলো সব করাবো। আর আমি অঙ্কগুলো করাই, তাহলে দেখবে ব্যাপারগুলো তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। এবার এখানে যে যে টাইপের অঙ্কগুলো দেয় সেগুলো হচ্ছে, একটা টাইপ হয় যে কোনো একটা কার্ভ অক্ষের সঙ্গে কি পরিমাণ ক্ষেত্রফল দখল করা আছে, কি বললাম আমি, কোনো একটা কার্ভ অক্ষের সঙ্গে কি পরিমাণ ক্ষেত্রফল তৈরি করেছে, সেই টাইপের একটা অঙ্ক থাকতে পারে। অক্ষ মানে কি, সেটা এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে, মানে এই দুটো, কোনো একটা কার্ভ অক্ষের সঙ্গে কি পরিমাণ মানে ক্ষেত্রফল দখল করা আছে। আর 2 নাম্বার হচ্ছে একটা কার্ভ আর একটা কার্ভের সঙ্গে কি পরিমাণ ক্ষেত্রফল দখল করা আছে। ধরো সেটা কীরকম, মনে করো ধরো এরকম একটা কার্ভ, আবার এরকম একটা কার্ভ, তাহলে কি বলছি, একটা কার্ভ আর একটা কার্ভের সঙ্গে যে পরিমাণ জায়গা দখল করা আছে সেই জায়গার তোমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে পারে। আর 3 নাম্বার হচ্ছে, সেটা হচ্ছে কোনো একটা কার্ভ, সেটা সে নিজে কতটা এরিয়া দখল করে আছে। কোনো একটা কার্ভ ধরো মনে করো এরকম একটা আমি সার্কেল নিলাম, এই সার্কেলটা এই যে নিজে কতটা অক্ষগুলোর সঙ্গে কতটা পরিমাণ জায়গা দখল করা আছে বা কতটা পরিমাণ ক্ষেত্রফল দখল করা আছে, এটা নির্ণয় করতে পারে। তাহলে টোটাল এরকম 3টে টাইপের তোমাদের অঙ্ক দেওয়া থাকবে। কোনো একটা কার্ভ অক্ষের সঙ্গে কি পরিমাণ ক্ষেত্রফল গঠন করে আছে, অর্থাৎ সেটা এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে। আর কোনো একটা কার্ভ অন্য একটা কার্ভের সঙ্গে কতটা পরিমাণ এরিয়া গঠন করছে সেই এরিয়াটা বের করতে পারে। আর না হলে কোনো একটা কার্ভ সে নিজে কতটা অক্ষগুলোর সঙ্গে নিজে কতটা জায়গা দখল করেছে বা কতটা ক্ষেত্রফল তৈরি করেছে সেই ক্ষেত্রফলটার মান বের করতে বলতে পারে। মোটামুটি এই 3টে টাইপের উপরেই তোমাদের বইতে দেখবে সব অঙ্ক করতে দেওয়া আছে। দেখো আমি তোমাদের বইয়ের যে প্রশ্নমালা 17 রয়েছে, এই প্রশ্নমালা 17-র এমসিকিউ অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। তো এমসিকিউ 1-এর অঙ্ক কি আছে দেখো, যে 2x - 3y সরলরেখা এক্স অক্ষ এবং x=3 ও x=5 কোটি দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল এখানে কোনটা হবে সেটা তোমাদের বের করতে বলেছে। তাহলে এখানে সরলরেখাটা কি দেওয়া রয়েছে, আমি যেটাকে কার্ভ বলছিলাম এখানে সেটা দেওয়া রয়েছে একটা সরলরেখা। ইকুয়েশন কি, না 2x - 3y = 0, কার কার সঙ্গে আবদ্ধ হয়েছে দেখো, এক্স অক্ষ, x=3 আর x=5, এই অঞ্চলগুলো দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি 1-এর অঙ্কটা তোমাদের করিয়ে দিচ্ছি। তাহলে দেখো কি কি দেওয়া ছিল আমাদের, 2x - 3y = 0, এক্স অক্ষ, x=3 আর x=5, এই সরলরেখাটা এইগুলোর সঙ্গে কি পরিমাণ মানে সীমাবদ্ধ, এই সরলরেখাটা এই অঞ্চলগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো শুরুতেই তোমাদেরকে যেটা করতে হবে, এইটার ছবিটা তোমাদেরকে আগে আঁকতে হবে। তো ছবিটা আঁকতে হবে, দেখো যেটা ছবি এটার, সেটা হচ্ছে শুরুতেই আমরা এক্স অক্ষ মানে এইটা, তাহলে এটা আমি নাম দিলাম এক্স ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, ছবিটার নাম দিলাম আমি। এবার শুরুতেই আছে দেখো x=3, তাহলে দেখো 1 2 3, তাহলে এটা হচ্ছে আমার x=3, তাহলে আমি এই সরলরেখাটা টানলাম, এটা হচ্ছে x=3, তারপরে 4 5, তাহলে এটা হচ্ছে আমাদের x=5 সরলরেখা আমাদের টানা হয়ে গেল। এটা x=3 আর এটা x=5 সরলরেখা। আর কি বলেছে, 2x - 3y = 0,
তাহলে এখানে আমরা দেখি, দেখো 2x - 3y = 0, তার মানে আমরা বলতে পারি কি যে 3y সমান হচ্ছে 2x, বা এখান থেকে আমরা লিখতে পারি y সমান হচ্ছে 2/3 × x। তাহলে y সমান mx সরলরেখার ফর্মে আমরা নিয়ে চলে এসেছি। তাহলে এটা কি হবে, এটা অবশ্যই হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আমি মূল বিন্দুগামী একটা সরলরেখা টেনে দিই, তাহলে এই হচ্ছে আমার মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এই সরলরেখাটা হচ্ছে আমাদের কোন সরলরেখাটা, না এটা হচ্ছে আমাদের 2x - 3y = 0 এই সরলরেখাটা। এবার বলেছে এই সরলরেখাটা x = 3 আর x = 5 এই অংশ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। তার মানে আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই পোর্শনটা। তাহলে দেখো এই অঞ্চলটার আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমি নাম দিই এখানে ABCD, আমি নাম দিলাম। তাহলে আমাদেরকে ক্ষেত্রফল বের করতে কোন অঞ্চলটার, ABCDA। যেহেতু একটা বদ্ধ অঞ্চল, সেজন্য যে পয়েন্ট থেকে শুরু করে আমাকে পরে আবার সেই পয়েন্টটাকেই লিখতে হয়। তাহলে ABCDA অংশের ক্ষেত্রফল আমরা বের করছি, অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো আমি শুরুতেই বলেছিলাম তোমাদেরকে যে আমাদেরকে দেখতে হবে যে এটা কোন অক্ষের উপর অবস্থান করছে। তাহলে দেখো আমি দেখেই বুঝতে পারছি অংশটা, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের উপরে অবস্থান করেছে। তো এক্স অক্ষের উপরে থাকলে আমাদের ফর্মুলা কি হয়, এই দেখো লিখে দিয়েছি A to B y dx। A to B মানে ওটা হচ্ছে এক্স এর যেটা লিমিট। তাহলে এখানে এক্স এর A to B, এই যে এ মানে কোনটা, এ মানে এটা কত, এটা হচ্ছে 3, আর বি মানে এই পয়েন্টটা কত, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3,0 আর এটা হচ্ছে 5,0 বিন্দু। তার মানে এর এখানে মান কত হচ্ছে, এক্স এর মান কত 3, বিয়েতে এক্স এর মান কত 5। তার মানে লিমিটটা আমাদের কত হবে, A to B মানে এখানে হবে 3 to 5। তাহলে 3 to 5, তারপর এখানে আমি dx লিখবো, তাই ছিল আমাদের। এবার মাঝখানে এখানটাতে y থাকে, আমাদের ফর্মুলাটা কি হবে না A to B y dx, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে y মানে কোথা থেকে পাবো, y মানে আমি কি বলেছিলাম যেটা আমাদের কার্ভ। এখানে কার্ভ মানে কি, এই যে স্ট্রেট লাইন, এটা হচ্ছে আমাদের কার্ভ। তাহলে এই স্ট্রেট লাইনটা থেকে আমরা y এর মান বের করবো। তাহলে স্ট্রেট লাইনটা থেকে y এর মান কত পেয়েছি আমরা, 2/3 × x। তাহলে এখানে y dx যেটা আমাদের ফর্মুলাতে থাকে y dx, y এর জায়গায় আমরা এখানে কত বসাবো, 2/3 × x। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা কি লিখলাম, 3 to 5 2/3 × x dx। এবার দেখো 2/3 এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে বাইরে বের করে দিলাম 2/3। তারপরে কি হচ্ছে 3 to 5 x dx। তো x dx x dx, তো আমরা কি পাবো, এটা হবে x²/2। তার মানে এখানে আমরা লিখছি দেখো 2/3 ইন্টু এটা হচ্ছে x²/2, লিমিট বসাচ্ছি 3 to 5। এবার এই যে x²/2, এই 2টাও তো কনস্ট্যান্ট, আমি একেবারে বাইরে বের করে দিতে পারি। তার মানে এটা হচ্ছে 2/3 ইন্টু হাফ ইন্টু এটার, এবার আমি লিমিটটা বসাই x² 3 to 5। তার মানে এটা পাবো আমরা 2/3 ইন্টু হাফ, এবার x², আগে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে শুরুতে হবে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস লোয়ার লিমিট কত আছে 3, তার মানে এটা হবে 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে সমান আমরা পাচ্ছি, দেখো এখানে 3 আর 2 ক্যান্সেল হয়ে গেল। তার মানে 25 - 9 মানে হচ্ছে 16, আর নিচে বাই হচ্ছে 3। তার মানে এর এত কি, এত বর্গ একক। তাহলে আমরা এইটুকু অংশের ক্ষেত্রফল কত পেলাম, 16/3 বর্গ একক। দেখবে তোমাদের বইতে এটা অপশন নাম্বার রয়েছে ডি, আমি এখানে লিখে দিচ্ছি অপশন হচ্ছে ডি। তার মানে আনসার কত, 16/3 বর্গ একক। দেখো এবার আমরা 2 অঙ্ক করব। কি দেওয়া আছে, 2y² - 3x = 0 বক্র y অক্ষ এবং y = 1 ও y = 4 ভুজ দুটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে অপশন দেওয়া আছে, কোনটা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে বক্রটা কি না, 2y² - 3x = 0, এটা হচ্ছে বক্র। কোন কোন অংশ দ্বারা সীমাবদ্ধ রয়েছে, দেখো y অক্ষ, y = 1 আর y = 4 ভুজ দুটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো অঙ্কটা আগে আমরা ছবিটা এঁকে নিই, দিয়ে তারপর আমরা অঙ্কটা শুরু করব। এবার দেখো আমাদের কোশ্চেন লেখা হয়ে গেছে, কি কি রয়েছে আমাদের, 2y² - 3x = 0 এই বক্রটা y অক্ষ, y = 1 আর y = 4 এইগুলো দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা এটাকে একটু সাজিয়ে নিই। দেখো 2y² - 3x = 0, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারছি, দেখো ইমপ্লাইজ দ্যাট 2y² সমান হচ্ছে 3x। তা এখান থেকে লিখতে পারি, দেখো y² সমান হচ্ছে 3/2 × x, এটা আমরা পেলাম। এবার আমরা ছবি আঁকি। দেখো শুরুতে আমাদের কত রয়েছে, এই যে
এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, তাহলে আমরা নাম দিলাম এক্স ও এক্স ড্যাশ, আর এটা ওয়াই অ্যাক্সিস ওয়াই ও ওয়াই ড্যাশ আমরা নাম দিলাম। এবার দেখো আমাদের এখানে কি বলেছে, ওয়াই স্কোয়ার সমান 3/2x পেয়েছি, তার মানে এটা হচ্ছে আমাদের এরকম ওয়াই স্কোয়ার সমান 4ax, যেরকম ছবি আঁকি ওরকমই আঁকলাম আমরা, ওয়াই স্কোয়ার সমান 3/2x। তারপরে আর কি বলেছে, ওয়াই সমান 1 আর ওয়াই সমান হচ্ছে 4। তাহলে দেখো ওয়াই সমান 1 মানে এরকম একটা জায়গাতে আমরা নিতে পারি, এটা ওয়াই সমান 1, আর এরকম একটা পোর্শনে দেখো আমরা নিলাম ওয়াই সমান 4। তাহলে আমাদের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে দেখো এই মধ্যবর্তী অংশটার। তাহলে দেখো আমি চিহ্নিত করে দিই অঞ্চলটা, এইটা এই অংশটার। তাহলে এটার কি আমরা নাম দিচ্ছি এ বি সি ডি। এইটার আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এইটার মান কত, বি, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে 0,1, আর এটা হচ্ছে আমাদের 0,4 বিন্দু এটা। তাহলে আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে কার, এ বি সি ডি এ, এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় বের করছি আমরা, অংশের ক্ষেত্রফল। তো দেখো এই অংশের ক্ষেত্রফল এখানে কোন অক্ষের উপর অবস্থান করছে, এটা দেখো ওয়াই অক্ষের উপর অবস্থান করছে। তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থান করলে তাহলে আমাদের কি হবে, আমাদের এখানে আসবে ডি ওয়াই আসবে, ওয়াই অক্ষের উপর অবস্থান করেছে যেহেতু, তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থান করেছে, তাহলে এখান থেকে ডি ওয়াই এলো। এবার লিমিটটা আমরা কি দেবো, এখানে ওয়াইয়ের মান কত 1, আর এখানে ওয়াই কত 4, তার মানে লিমিট হবে আমাদের 1 to 4। এবার এখানে আমরা কি বসাবো, এখানে আমরা কি জানি, আমাদের দেখো আমাদের দেওয়া আছে 2y, আমরা কি জানি ফর্মুলা থেকে কি জানি, ইন্টিগ্রেশন সি টু ডি এক্স ডি ওয়াই, এটা আমাদের ফর্মুলা জানি। তো আমাদের সি ডি আর ডি ওয়াই লেখা হয়ে গেছে 1 to 4 ডি ওয়াই। এবার এখানে পড়ে রয়েছে আমাদের এক্স, এক্সটা আমরা কোথা থেকে পাবো না, এই যে কার্ভটা রয়েছে এই কার্ভ থেকে। তাহলে কি রয়েছে আমাদের 2y স্কোয়ার মাইনাস 3x সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 3x সমান হচ্ছে 2y স্কোয়ার। তাহলে x সমান আমরা কত পাবো দেখো 2/3 ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে x এর মান আমরা কত পেলাম দেখো 2/3 ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা কত লিখবো 2/3 ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে দেখো 2 এর 3 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম, 2/3 ইন্টিগ্রেশন 1 to 4 ওয়াই স্কোয়ার ডি ওয়াই। তাহলে এখন আমরা ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন করব, আমরা কি জানি ওয়াই স্কোয়ার ইন্টিগ্রেশন হয় ওয়াই কিউব বাই 3। তাহলে 2/3 ইন্টু ওয়াই কিউব বাই 3, লিমিট বসাবো, লিমিট কত 1 to 4 সমান এই যে 1/3, এটা তো কনস্ট্যান্ট টার্ম আমি বাইরে বের করে দিচ্ছি, তার মানে 2/3 ইন্টু 1/3 বাইরে বেরিয়ে চলে এলো, আমি ভেতরে লিমিট বসাচ্ছি। তাহলে ওয়াই কিউব আপার লিমিট কত আছে 4, তার মানে এটা হবে আমাদের 4 কিউব মাইনাস হচ্ছে 1 এর কিউব, এই টার্মটা আমরা পাবো। তাহলে সমান এখানে আমরা কি লিখছি দেখো 2/9, 4 এর কিউব মানে হচ্ছে 64 মাইনাস 1, তাহলে এখানে আমরা পাচ্ছি 2/9 ইন্টু 65। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 2 5 10, 2 6 12 1 13, 130/9। সরি এটা 64 মাইনাস 1 আছে, এটা 65 হবে না 63 হবে। তাহলে এটা হচ্ছে 2/9, 64 মাইনাস 1, এটা হচ্ছে 63। তাহলে এটা হচ্ছে 9 দিয়ে কাটবে, 9 7 63 সমান হচ্ছে 14। তাহলে দেখবে তোমাদের 14 হচ্ছে অপশন বি। তাহলে আমরা কত পেলাম 14 বর্গ একক। আমাদের ক্ষেত্রফল এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা কত পেলাম 14 বর্গ একক। দেখো এবার আমরা 3 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, y সমান cos x বক্ররেখায় x অক্ষ x সমান -π/2 ও x সমান π/2 কোটি দুটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, বক্রটা হচ্ছে y সমান cos x, আর কোন কোন অংশ দ্বারা সীমাবদ্ধ, x অক্ষ x সমান -π/2 আর x সমান π/2। তাহলে দেখো শুরুতেই আমাদেরকে যে ছবিটা আঁকতে হবে সেটা হচ্ছে y সমান cos x এর ছবি। তো y সমান cos x এর ছবি কীরকম আমরা দেখো জানি, ক্লাস 11-এ তোমরা পড়ে এসেছো। তাহলে এরকম হচ্ছে আমাদের y সমান cos x এর ছবি। তো ধরো এই পয়েন্টটা আমরা ধরছি, এটা হচ্ছে -π/2, আর এই পয়েন্টটা আমরা ধরছি π/2। তাহলে এই পয়েন্টটা হচ্ছে -π/2, 0, আর এটা হচ্ছে π/2, 0। তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই অংশটার, অর্থাৎ কোন অংশটা বের করতে হচ্ছে না এই পোর্শনটার আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো এটা কোন অক্ষের উপর অবস্থান করছে, শুরুতেই যেটা দেখতে হয় সেটা হচ্ছে কোন অক্ষ, তার মানে এটা হচ্ছে এক্স অক্ষের উপর। এক্স অক্ষের উপর ফর্মুলা কি আমরা জানি, ইন্টিগ্রেশন a to b y dx।
ওয়াইয়ের মানটা আমরা কোথা থেকে পাবো, না যে কার্ভটা আমাদের দেওয়া থাকবে সেখান থেকে। তাহলে এখানটার আমরা এখানে লিখে দিই যে চিহ্নিত অংশের ক্ষেত্রফল, চিহ্নিত অংশের ক্ষেত্রফল। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, প্রথমে শুরুতে দেখো ইন্টিগ্রেশন এ টু বি, এ মানে এখানে কত, এই পয়েন্টটা -π/2। আমরা কোথা থেকে লিমিটটা নিই, না ওয়াই অক্ষর বরাবর থাকলে আমরা আগে নিচের ঘরটা দেখি, তারপরে উপরের লিমিটটা দেখি। কিন্তু যখন আমরা এক্সের লিমিট নেব তখন আগে আমরা বাম দিক নেব, তারপরে আমরা ডান দিক নেব। তাহলে বাম দিকের মানটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট, বাম দিকে এক্সের মান কত, -π/2, তার মানে এখানে নিচ্ছি আমরা -π/2। আপার লিমিট কত দূর পর্যন্ত নেব, π/2 পর্যন্ত। তারপর আছে ওয়াই, ওয়াই ডিএক্স, ওয়াই মানে এখানে কত, cos x, তার মানে এটা হবে আমাদের cos x ইন্টু ডিএক্স। এবার cos x এর ফর্মুলা আমরা কি জানি, cos x এর ফর্মুলা হয় sin x। তাহলে এখানে আমরা লিখে দিলাম sin x, লিমিট বসাচ্ছি কত, -π/2 থেকে π/2 পর্যন্ত। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, sin of -π/2 মাইনাস sin of π/2। এবার সাইন অফ -π/2 মানে আমরা কি জানি, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। তাহলে এটা আমরা পাবো -sin π/2 মাইনাস সাইন π/2। তো সাইন π/2 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে -1 সমান হচ্ছে -2। কিন্তু দেখো আমাদের এটা কি বের করছে, আমরা ক্ষেত্রফল বের করছি, কিন্তু ক্ষেত্রফলের মান তো কখনো নেগেটিভ আসে না, কিন্তু আমার এখানে নেগেটিভ এসেছে। তার সাথে আমাদেরকে মানটা কিসে নিতে হবে, পজিটিভে নিতে হবে, কারণ ক্ষেত্রফলটাকে সবসময় আমরা কী দিয়ে লিখি, সবসময় আমরা ক্ষেত্রফল এরকম মডের ভিতরে ক্ষেত্রফলটাকে লিখি, কারণ মড ভ্যালু মানে সেখানে কখনো নেগেটিভ আসে না, সেখানে আমাদের সবসময় পজিটিভ আসে। তাহলে আমাদের এখানে ক্ষেত্রফলটা কত হবে, না ক্ষেত্রফল হবে আমাদের 2 বর্গ একক, যেটা দেখবে তোমাদের বইয়ে অপশন এতে রয়েছে। এবারে দেখো আমরা 3-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, y সমান cos x বক্ররেখায় x অক্ষ x সমান -π/2 ও x সমান π/2 কোটির দুটোর দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা লিখে নিয়েছি কি কি আছে আমাদের, y সমান sin x, x অক্ষ x সমান π আর x সমান হচ্ছে 2π। তাহলে আগে আমরা sin x এর কার্ভটা একটু এঁকে নিই। তাহলে দেখো sin x কীরকম দেখতে হয়, sin x হয় এরকম টাইপের দেখতে। তাহলে এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে পাই, আর এটা হচ্ছে আমাদের 2π। তাহলে পাই থেকে 2π এর মধ্যে সীমাবদ্ধ বলেছে, তার মানে x সমান পাই থেকে দেখো x সমান হচ্ছে 2π, তার মানে এই অংশটার আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই অংশটা মানে হচ্ছে এইটা নিচের দিকে অবস্থান করছে, এই যেহেতু বলে দিয়েছে x অক্ষ x সমান পাই আর x সমান হচ্ছে 2π, তাহলে এই হচ্ছে x অক্ষ, এটা x সমান পাই আর এটা x সমান হচ্ছে 2π, সেই অংশটুকু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল এটা। তার মানে এখানে আমরা কি লিখছি, যে চিহ্নিত অংশের ক্ষেত্রফল, চিহ্নিত অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো এটা আমার x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, ফর্মুলা কি বলেছিলাম আমি, ইন্টিগ্রেশন a টু b y dx। তাহলে সমান a টু b মানে হচ্ছে x এর লিমিট, তাহলে x এর কোথা থেকে লিখবো, বাম থেকে ডান দিকে, বাম দিকে কত রয়েছে, পাই, তার মানে লোয়ার লিমিট কত হবে, পাই, আপার লিমিট কত হবে, 2π। y dx, y মানে কত, sin x, তাহলে এখানে আমরা লিখছি sin x, এখানে হবে dx। তাহলে সমান দেখো sin x এর ইন্টিগ্রেশন ফর্মুলা আমরা কি জানি হয় -cos x, তাহলে আমি মাইনাসটা বের করে রাখলাম, তারপরে আমি লিমিট দিচ্ছি পাই টু 2π। তাহলে সমান আমরা পাচ্ছি -cos 2π এটা 2 দিতে ভুলে গেছি, cos 2π cos π। cos π হচ্ছে cos 2π এর ভ্যালু হয় 1 মাইনাস cos π হচ্ছে -1। তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো, -1 + 1 সমান পাচ্ছি আমরা -2। এবার -2 তো নেওয়া যাবে না, ক্ষেত্রফল সবসময় কিসে নিতে হয়, মডে নিতে হবে। তাহলে অতএব নির্ণেয় ক্ষেত্রফল সমান হচ্ছে mod of -2 সমান হচ্ছে 2 বর্গ একক। দেখো এবার আমি বলে দিই এটা কেন আমার মাইনাসে এলো, দেখো এখানে আমার অঞ্চলটা কোথায় বলো তো, এই যে পাই থেকে 2π, এটা হচ্ছে নিচের দিকে অবস্থান করছে, তাই তো এই অংশটা, তো নিচের দিকে অবস্থান করলে সেটা তো এমনিতেই তোমার নেগেটিভে মান আসতো ক্ষেত্রফলটা, সেটার জন্য দেখো আমাদের ক্ষেত্রফলটা কিসে এসেছে, মাইনাসে এসেছে। কিন্তু ক্ষেত্রফলের মান যেহেতু কখনো নেগেটিভ হতে পারে না, সেই জন্য আমরা কোন মানটা নেব, আমাদের এটা পজিটিভ মান নিতে হবে, সেটা হচ্ছে আমাদের 2 বর্গ একক। দেখো এবার আমি তোমাদের সংক্ষিপ্ত 2-এর দাগে 2-এর অঙ্কটা করাচ্ছি।
সংক্ষিপ্তর একে দাগের 3, 4 আর 2-1 পুরো আমি আগে যে টাইপের অঙ্কগুলো করে দিয়েছি পুরো সেম নিয়মের তোমরা দেখবে করতে পারবে। আমি 2-টা বলে দিচ্ছি, দেখো করিয়ে দিচ্ছি। y সমান 4x², x সমান 0, y সমান 2 ও y সমান 4 দ্বারা প্রথম পাতের সীমাবদ্ধ অঞ্চলের নকশা চিত্র অঙ্কন করো। সমাকলনের সাহায্যে অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আগে আমাদের যে চিত্রটা মানে যে ছবিটা আমরা আঁকি ওই ছবিটা তোমাদেরকে এঁকে দেখাতেই হবে, তারপর আমাদেরকে কি করতে হবে, অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো যেগুলো আমাদের দেওয়া আছে আমরা ওগুলো শুরুতেই লিখে নিয়েছি। y সমান 4x², x সমান 0, y সমান 2 আর y সমান হচ্ছে 4। এবার আমরা ছবিটা আঁকবো। তো আমি তোমাদের একটা কথা বলে দিই, এই অঙ্কগুলো যখন পরীক্ষার খাতায় করবে তোমরা কিন্তু অবশ্যই ছবিটা এঁকে দেখাবে, কেননা ছবিটা না এঁকে যদি তোমরা কেউ অঙ্কগুলো করে দিয়ে চলে আসো সে কিন্তু মার্কস পাবে না, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে দেখো এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এক্স ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই ও ওয়াই ড্যাশ। তো শুরুতেই দেখো আমাদের এটা কি রয়েছে, ওয়াই সমান 4x²। তো ওয়াই সমান 4x², তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি দেখো ওয়াই সমান 4x², এখান থেকে আমরা লিখতে পারি x² সমান হচ্ছে y/4। তাহলে x² সমান 4y ছবি কীরকম হয়, এই দিকে উপর বরাবর হয়। তাহলে এই হচ্ছে এরকম হচ্ছে আমাদের ছবি। এটা কার ছবি না, এটা হচ্ছে আমাদের x² সমান হচ্ছে y/4। আর কি বলেছে, x সমান 0, x সমান 0 মানে আমরা কি বোঝাই, x সমান 0 মানে হচ্ছে y অক্ষটাকে বোঝায়। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে যেমন x অক্ষ y অক্ষ উল্লেখ করে দিয়েছিল, এখানে সেই অক্ষ উল্লেখ করার পরিবর্তে আমাদের এটা দিয়ে দিয়েছে x সমান 0। আর x সমান 0 মানে হচ্ছে y অক্ষ। যদি তো y সমান 0 দেওয়া থাকে কোনো জায়গায় অঙ্কের ক্ষেত্রে, সেখানে y সমান 0 মানে x অক্ষকে বোঝাবে। তারপরে কি বলেছে দেখো y সমান 2 আর y সমান 4। তাহলে মনে করো এরকম একটা জায়গায় আমি বিন্দু নিলাম, এটা হচ্ছে 2 মানে এটা হচ্ছে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0,2। তাহলে এইটা হচ্ছে আমাদের y সমান 2 সরলরেখা। আর তারপর আমি এরকম পজিশনে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের y সমান 4 সরলরেখা। এবার এখানে দেখো বলে দিয়েছে আমাদের নির্দিষ্ট করে যে প্রথম পাদে অবস্থিত যে অঞ্চলটা, তাহলে প্রথম পাদে অবস্থিত কোন অঞ্চলটা, এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলটুকুর আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা এটার নাম দিই, কি নাম দিই, এ বি সি ডি। তাহলে এখানে কি লিখছি আমি, এ বি সি ডি এ অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল। তো দেখো এটা কোন অক্ষের উপর অবস্থান করছে, ওয়াই অক্ষের উপর অবস্থান করছে। ওয়াই অক্ষের উপর অবস্থান করলে ফর্মুলা কি হয়, ইন্টিগ্রেশন c/2 dx dy, এটা হচ্ছে ফর্মুলা। তো c/2d মানে হচ্ছে ওয়াই এর মান, ওয়াই এর মান। তাহলে আমরা কি জানি, ওয়াই এর আপার লিমিট লোয়ার লিমিট কি করে নেব না, নিচ থেকে উপরে, নিচে যে মানটা সেটা হচ্ছে লোয়ার লিমিট, উপরের মানটা হচ্ছে আপার লিমিট। তাহলে নিচে প্রথমে কে রয়েছে 2, তারপরে রয়েছে 4, তার মানে এখানে হবে 2 to 4, এখানে হবে dy। এখানে কত রয়েছে, x রয়েছে। এক্সটা আমরা কোথা থেকে বের করব না, এই যে x² সমান y/4, তাহলে এখান থেকে x আমরা কত পাবো, x সমান পাবো √y/4 মানে হচ্ছে 1/√2, সরি 1/2 ইন্টু √y, এটা আমরা পাবো। তাহলে এখানে আমরা কি লিখছি, 1/2 ইন্টু √y। তাহলে এখানে হাফ রেখে দিলাম, ইন্টিগ্রেশন 2 to 4 √y মানে কত, y⁻½ dy। তার মানে এটা আমাদের হবে হাফ ইন্টু ওয়াই, এখানে কি হয় আমরা কি জানি, ইন্টিগ্রেশন x⁻n dx এর ফর্মুলা হয় x⁻n+1 বাই n+1। তাহলে এটা হবে আমাদের y⁻½ নিচে ডিভাইডেড বাই হবে ½ + 1। এখানে লিমিট বসাবো কত, 2 to 4-এ। তাহলে সমান হাফ ইন্টু, তাহলে উপরে হচ্ছে আমাদের y⁻, এখানে যোগ করলে আমরা পাবো 3/2, আর নিচে হবে আমাদের 3/2। লিমিট বসাচ্ছি 2 to 4। এবার এই 3/2টা আমরা যদি বাইরে লিখি তাহলে টার্মটা আমাদের উল্টে যাবে, তাহলে হাফ ইন্টু 2/3। তারপর এখানে পড়ে থাকবে y⁻3/2, লিমিট বসাচ্ছি 2 to 4। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 2 2 ক্যান্সেল হয়ে গেল, 1/3 ইন্টু, তাহলে এটা হচ্ছে 4⁻³ মাইনাস 2⁻³/2। তাহলে দেখো আমরা এটার ক্যালকুলেশন কিভাবে করছি, এখানে করে দিচ্ছি হাফ ইন্টু, দেখো এটা 4⁻³ রয়েছে, তো তার মানে 4কে আমরা 2 এর স্কোয়ারে ভাঙতে পারি। তাহলে এটা 2 এর স্কোয়ার (3/2) মাইনাস এই 2⁻³ কে আমি লিখতে পারি দেখো 2 ইন্টু √2।
কারণ √2 মানে হচ্ছে 2^½ আর হাফ আর 1 যোগ করলে হবে 3/2, তো এটা এইভাবেই লিখে নিলাম। তাহলে এখানে 2 আর 2 ক্যান্সেল হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি হাফ ইন্টু 2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস 2 ইন্টু √2। তাহলে এটাকে আমরা লিখছি হাফ ইন্টু, এখান থেকে 2 কমন নিচ্ছি, তাহলে 4 মাইনাস √2, তাহলে এখানে 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পেলাম 4 মাইনাস √2 এত বর্গ একক। তাহলে আমরা ক্ষেত্রফল কত পেলাম দেখো, 4 মাইনাস √2 বর্গ একক। তো তোমরা এখানে এককটা অবশ্যই দেবে যখন উত্তর লিখবে। তাহলে আমরা এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল কত পেয়েছি আমরা, 4 মাইনাস √2 বর্গ একক।